করোনা ভাইরাস, এটার সাথে আমরা সবাই খুব ফ্যামিলিয়ার, কারণ আমরা জানি যে কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ, আর 19 মানে 2019 সালে হচ্ছে গিয়ে এটা খুবই পেন্ডেমিক আকারে সারা বিশ্বব্যাপী ছড়ায় যায় এবং অনেক মানুষের প্রাণ কিন্তু এতে যায়, আমাদের দেশেও এটা সিভিয়ার কিন্তু ইম্প্যাক্ট ফেলে। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কোভিড-19 যেটা ছিল সেটা হচ্ছে করোনা ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট, যেটাকে আমরা বলতেছি SARS-CoV-2, ঠিক আছে, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। সো এই যে মানে এই যে ভ্যারিয়েন্টটা, এই ভ্যারিয়েন্টটা খুবই প্রমিনেন্ট আকারে, মানে এটা হচ্ছে ইমার্জ করে, মানে এটা আগে ছিল না, এই ভ্যারিয়েন্টটা আগে পাওয়া যাইতো না, বাট নতুন করে এটা অ্যাপেয়ার করে 2019 সালে, এবং এর ফলে এটা কিন্তু একটা বিশাল ঝামেলা ক্রিয়েট করে। এটার কোনো ভ্যাকসিন, এটার কোনো মেডিকেশন ওইভাবে কিন্তু প্রপারলি ছিল না, ফলে এটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, অনেক মানুষ মারা যায়। আস্তে আস্তে ভ্যাকসিন ডেভেলপ হয়েছে এটার অ্যাগেনস্টে, বাট এটাতে অনেক টাইম লাগছিল। এখন কথা হচ্ছে যে করোনা ভাইরাস কিন্তু অনেক আগে থেকেই ছিল, এটা যে 2019 সালে অ্যাপেয়ার করছে বা 2020 সালে অনেক মারাত্মক আকারে ধারণ করছে এরকম না, এটা অনেক আগে থেকেই ছিল এই করোনা ভাইরাসটা, ঠিক আছে। কিন্তু করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টটা নতুন করে আসলে ডাইজাস্টারাস একটা ইম্প্যাক্ট ফেলছে। আচ্ছা, দুইটা টার্ম আমাদের একটু জানতে হবে, একটা হচ্ছে ইমার্জিং, একটা হচ্ছে রি-ইমার্জিং। ইমার্জিং মানে হচ্ছে, ইমার্জিং বলতে বোঝানো হয়েছে যে একটা ডিজিজ হইতে পারে, একটা ভাইরাল ডিজিজ আমি চিন্তা করলাম, আচ্ছা একটা ভাইরাল ডিজিজ, সেটা মানে নতুন করে ইমার্জ, যেমন করোনা ভাইরাসের এই যে SARS-CoV-2 যেটা, ঠিক আছে, SARS-CoV-2 যেটা, এটা তো নতুন করে আবির্ভূত হয়েছে, এটা তো আগে ছিল না, মানে আগে ছিল করোনা ভাইরাস ছিল এমনিতে, অন্য অন্য ভ্যারিয়েন্টগুলো ছিল, বাট SARS-CoV-2 যেটা, এটা এই নতুন ভ্যারিয়েন্ট, এই ভাইরাসের টাইপটা নতুন করে অ্যাপেয়ার করছে, তো এটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। অপরদিকে রি ইমার্জিং মানে হচ্ছে যে একটা ডিজিজ, আমি ডেঙ্গুর কথা চিন্তা করলাম, যে ডেঙ্গু, এখন ডেঙ্গু তো আমরা জানি যে এই ডেঙ্গু আমাদের এন্ডেমিক আকারে থাকে, অর্থাৎ আমাদের দেশে এর এন্ডেমিক আকারে আছে, মাঝে মধ্যেই হইতে থাকে। তো আমরা একটা টাইমে হয়তো এটা কন্ট্রোল করলাম বিভিন্ন ওয়েতে, আমরা মশা দমন করলাম, বিভিন্ন ওয়েতে কন্ট্রোল করলাম, তো আমরা জানতাম যে আমাদের দেশে ডেঙ্গু ছিল। এখন আমরা এটা দমন করছি, কন্ট্রোল করছি, বেশ কিছুদিন পরে বা বেশ কিছু মাস পরে এটা আবার নতুন করে শুরু হয়েছে, মানে আবার নতুন করে আবির্ভূত হয়েছে, অনেক বেশি মানুষের প্রবলেম করতেছে। তো এই যে নতুন করে ইমার্জ করলো, এটাকে আমরা বলি রি ইমার্জিং। সো ইমার্জিং মানে হচ্ছে একেবারে নতুন হয়েছে, ঠিক আছে, যেমন SARS-CoV-2। আর রিমার্জিং মানে আগে ছিল, আমরা কন্ট্রোল করে রাখছি, পরে আবার নতুন করে সেটা শুরু হয়েছে। সো এটা হচ্ছে রিমার্জিং। সো এই জিনিসগুলো আমি একটু জানবো, ইমার্জিং ডিজিজ, রিমার্জিং ডিজিজ কোনগুলা। আচ্ছা, এখন আসো পেন্ডেমিক কাকে বলে। পেন্ডেমিক মানে ওয়ার্ল্ড ওয়াইড যখন সেটা সরা যায় সেটা পেন্ডেমিক। এন্ডেমিক মানে একটা পার্টিকুলার এরিয়াতে সেটা যখন মানে কমন নর্মালি যেমন থাকে সেটাকে আমরা বলি এন্ডেমিক। যে আচ্ছা, হয়তো বা এখানে নর্মালি প্রতি বছর এই ডিজিজটাতে আমি ধরলাম যে 20 জন মারা যায় প্রতি বছর, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি আচ্ছা এই ডিজিজটা এন্ডেমিক আকারে এখানে আসে। এখন হুট করে আমি দেখলাম যে এই ডিজিজটার কারণে এখানে 100 জন মারা গেল হঠাৎ করে, তো তখন আমি বলি যে ওই ডিজিজটা এই এলাকাতে তখন কি হয়ে গেছে, এপিডেমিক হয়ে গেছে। সো এন্ডেমিকের থেকে একটু সিভিয়ার ফর্ম হচ্ছে এপিডেমিক, হুটহাট করে হয়ে যেতে পারে এপিডেমিক। আর পেন্ডেমিকটা হচ্ছে যখন এপিডেমিকটা ওয়ার্ল্ড ওয়াইড হয় তখন সেটাকে আমরা বলি পেন্ডেমিক। সো এই বিষয়গুলো না আমরা কমিউনিটি মেডিসিনে খুব ভালো করে পড়ি, আমি জাস্ট একটু ধারণা ট্রাই করলাম। এখন আসো যে আমরা এই ছবিটা খুব বেশি দেখছি, কোথায় দেখছি, আমরা বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা কিন্তু এই ছবিটা দেখছি, এবং আমরা জানি এটা হচ্ছে করোনা ভাইরাস, এবং এটাকে কিন্তু এভাবে বলা হয় নোভেল করোনা ভাইরাস 19। হ্যাঁ, নোভেল করোনা ভাইরাস, নোভেল এন দ্বারা নোভেল, এবং এটা সর্বপ্রথম আমরা জানি যে SARS-CoV-2 যেটা, এটা চায়নার যে উহান শহর সেখানে হচ্ছে সর্বপ্রথম পাওয়া গেছিল। এবং এটার সোর্স কি, করোনা ভাইরাসের সোর্স কি, এটা এখন পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা এটা হচ্ছে বাদুর থেকে, ব্যাট থেকে পাওয়া গেছে। এবং এটা মিলে চায়নার উহান শহরে অ্যানিমাল মার্কেটে, মানে জীবন্ত অ্যানিমাল মার্কেটে এটা সাধারণত পাওয়া যাওয়ার এক কথা ধারণা করা হয়। ভাইরাসটা হচ্ছে এখন পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু স্প্রেড করে, মানে ফার্স্টে অ্যানিমাল থেকে অর্থাৎ ব্যাট থেকে আসার একটা ধারণা করা হলে এখন পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু ছড়াইতে পারে। এবং আমরা দেখছি যে কোভিড-19তে কীভাবে পার্সেন্ট টু পার্সেন্টের ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে বা বিভিন্ন সিক্রেশনের মাধ্যমে, রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে কীভাবে ছড়াইছে। এখানে কথাগুলো লেখা আছে, উহান চায়না বিষয়গুলো। আচ্ছা, এখন আসো যে করোনা ভাইরাস সাধারণত করোনা ভিরিডি ফ্যামিলির একটা ভাইরাস, এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাতে ইম্পর্টেন্ট, মানে এটার স্ট্রাকচার ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এটা ক্রাউন লাইক স্পাইকস থাকে এদের স্ট্রাকচারে, হ্যাঁ, আউটার সারফেসে, এই জন্য এদেরকে করোনা ভাইরাস বলা হয়। সো কিসের জন্য, এই যে ক্রাউন লাইক স্পাইকস থাকার কারণে, এটা জিজ্ঞেস করতে পারে কেন এটাকে করোনা ভাইরাস বলা হয়, কারণ এটাতে ক্রাউন লাইক স্পাইকস থাকে। আমি যদি একটু দেখানোর ট্রাই করি, এই যে দেখো, এই যে এখানে হচ্ছে স্পাইকস থাকে কিন্তু আউটার সারফেসে, ক্রাউন লাইক স্পাইকস, মানে আমি যদি এটাকে আরেকটু ভালো করে দেখাই, এই যে দেখো স্পাইকস,
ঠিক আছে। সো এরকম স্পাইকস থাকার কারণে এদেরকে আমরা হচ্ছে করোনা ভাইরাস বলতে পারি। এখন আরও বেশ কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে যে এরা হিউম্যানে ইনলেস করে, পাশাপাশি এরা অ্যানিমালসে ইলনেস করতে পারে, যেমন বেয়ার্স, ক্যামেলস। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, যেটাকে আমরা সার্স বলতেছি, এটা কিন্তু একটা ভাইরাল রেসপিরেটরি ইলনেস, হ্যাঁ, যেটা করোনা ভাইরাস দ্বারা হয়। এবং মানে এই যে ইলনেসটা, এটাকে আমরা বলি সার্স, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, হ্যাঁ। এটার ফলে যে সিনড্রোমটা হচ্ছে এই করোনা ভাইরাসের ফলে, সেটাকে আমরা বলি সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এবং এটাকে আমরা বলি, করোনা ভাইরাসকে আমরা সার্স অ্যাসোসিয়েটেড করোনা ভাইরাস বা সার্স কভ নামেও কিন্তু চিনি। এবং মেনলি সার্স কভ 2 যেটা, এটাই মেনলি বেশি মারাত্মক কিন্তু ছিল। এবং এটা কি অবশ্যই একটা আরএনএ ভাইরাস, মানে করোনা ভাইরাস অবশ্যই একটা কি আরএনএ ভাইরাস। এবং এটা জিনোম হিসেবে একটা ইম্পর্টেন্ট কথা যে এরা কিন্তু মানে এমআরএনএ, মানে জিনোম হিসেবে এদের কিন্তু আরএনএ থাকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই যে এখানে আরএনএ দেখানো হয়েছে, এই যে যেটা, এটাই হচ্ছে আরএনএ। এবং এরা হচ্ছে পজিটিভ সেন্স, অর্থাৎ এরা ডাইরেক্টলি এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস করতে পারে। এবং এরা এনভেলপড, হ্যাঁ, এদের এনভেলপ আছে। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে করোনা মানে হচ্ছে ক্রাউন লাইক স্পাইকস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই স্পাইকসগুলো মেনলি গ্লাইকোপ্রোটিনের তৈরি, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এখানে কিন্তু লেখা আছে সব কিছু, এই যে গ্লাইকোপ্রোটিন, মেমব্রেন গ্লাইকোপ্রোটিন। এবং স্পাইকসগুলার স্পেশালিটি হচ্ছে এরা কী করে, এরা হিউম্যান সেল যে রিসিপ্টরগুলো থাকে আমাদের রেসপিরেটরি আপার অ্যান্ড লোয়ার এয়ারওয়েতে, ওই মানে রিসিপ্টরগুলোর সাথে স্পাইকগুলো বাইন্ড করতে বা অ্যাটাচ করতে সহযোগিতা করে। এখন কোভিড-19 যে ডিজিজ, যেটাকে আমরা বলতেছি মানে করোনা ভাইরাস দ্বারা যে ডিজিজটা হয়েছে 2019-এ, স্পেশালি সার্স-কভ-2 এর কারণে, এবং এটা মেইনলি লাংকে এফেক্ট করে। যারা মানে 80% পিপলের ক্ষেত্রে এরা কী করে, মাইল্ড টু মডারেট সিমটমস করে, এবং 20%-এর ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু মানে হসপিটাল কেয়ার দরকার হয়। ঠিক আছে, আসলে এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভাইরাস ছিল তা না। অ্যাকচুয়ালি যারা ইমিউনো কম্প্রোমাইজড ছিল, যাদের আগে থেকেই বিভিন্ন মানে প্রবলেম ছিল, তাদের দেখা গেছে এটা একটু বেশি প্রবলেম ক্রিয়েট করছে। বাট এটার যদি মানে প্রপার মানে মেজারগুলো মেনটেন করা হয়, তাহলে এটা কিন্তু অত মারাত্মক ছিল, ব্যাপারটা ওরকম না, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, পিপল ক্যান ইনফেক্ট আদার্স ফরম 2 days বিফোর দে ডেভেলপ সিমটমস, অর্থাৎ এটা কিন্তু একটা ডেঞ্জারাস বিষয় যে একটা পার্সন যখন ইনফেক্ট হইলো, তার মধ্যে ভাইরাসটা আছে, এবং ভাইরাস থাকার পরেও তার যখন সাইন সিমটমস প্রকাশ পায় নাই এখনও, আর 2 দিন পরে তার সাইন সিমটমস প্রকাশ পাবে, তখনও কিন্তু সে ভাইরাসটা ছড়াইতে পারে। ফলে তাকে দেখে মনে হচ্ছে সুস্থ, বাট তার পাশে যখন কেউ আছে, হ্যান্ডশেকের মাধ্যমে, বিভিন্ন কথোপকথনের মাধ্যমে দেখা গেছে সে ভাইরাসটা ছড়াই দিছে। সো সাইলেন্ট কিলার হিসেবে, রাইট। আবার এমনও অনেকে হয় যে আচ্ছা সে মানে একেবারে সুস্থ, কোনো সাইন সিমটমসই প্রকাশ পায় না, এবার স্টিল হি মে বি দ্য ক্যারিয়ার, এবং সে ছড়াইতে পারে ভাইরাসটাকে। এবং এইভাবে কিন্তু অনেক ছড়াইছে। কীভাবে ছড়াইতে পারে, স্নিজ, কাফ, তারপরে ড্রপলেটসের মাধ্যমে, তারপরে হ্যান্ডের মাধ্যমে, হ্যান্ডশেকের মাধ্যমে, এইভাবে বিভিন্নভাবে কিন্তু ছড়াইতে পারে। সো কীভাবে ছড়াইতে পারে সেটা এখানে লেখা আছে। ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে মেইনলি 2 থেকে 14 দিন, ঠিক আছে। 2 থেকে 14 দিন নর্মাল ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ ভাইরাসটা বডিতে ঢোকার পরে 2 থেকে 14 দিনের মধ্যে সাইন সিমটমস প্রকাশ পায়। এবং দেখা যায় যে সিমটমস সাধারণত দেখা যায় 5 থেকে আক্রান্ত হওয়ার পরে 5 থেকে 6 দিনের পরেই কিন্তু সিমটমস বেশিরভাগের ক্ষেত্রে প্রকাশ পাইছে। এবং কীভাবে ছড়ায় সেগুলো আমি বলছি, বেশি জোরে জোরে কথা বলা, সিঙ্গিং, কাফিং, স্নিজিং, শাউটিং, এগুলোর মাধ্যমে দেখা যায় যে ড্রপলেটের মাধ্যমে ছড়াইছে। আচ্ছা, এবং কীভাবে ইনফেকশন হচ্ছে, ফার্স্ট অফ অল দেখো, এই যে আমাদের যে মানে ধরলাম ইনফেকশন যে ভাইরাসটা, এই সার্স-কভ-2, এটা কী করলো, এটা কোনোভাবে হচ্ছে গিয়ে মানে এরা হচ্ছে রিজার্ভার, যেটা মানে রিজার্ভার মানে হচ্ছে সেই প্লেসটা, যেই প্লেসে ভাইরাসটা বসবাস করতে পারে, রেপ্লিকেট করতে পারে, সেটা হইতে পারে কোনো মানুষ। সো আমি ধরলাম ভাইরাসটা রিজার্ভারে গেল, রিজার্ভারে যাওয়ার পরে এরা কী করলো, ওই রিজার্ভার যে যার মধ্যে ভাইরাসটা আছে, তার থেকে পরবর্তীতে কী হইলো, এরা বিভিন্ন অন্যান্য পার্সনে ছড়াইলো, এবং আবার অন্যান্য পার্সনে ছড়ানোর পরে তাদের মধ্যে তো ডিজিজ করলো, তাদের মধ্যে সিমটমস প্রকাশ ঘটাইলো, বা যদি নাও ঘটায় ক্যারিয়ার হিসেবেগুলো কাজ করবে, এবং পরবর্তীতে কিন্তু আবারও আর একটা পার্সনের ডিজিজ ঘটাবে। সেরকম এক চেইন অফ ইনফেকশনটা আমরা দেখলাম। এখন এই ভাইরাসটা কীভাবে ডিজিজ করে এটা আমরা একটু জানতে পারি, যে যখন ভাইরাসটা ঢুকলো একজন পার্সনের মধ্যে, রুট অফ মানে যেই রুট দিয়ে এটা ঢুকে, সেই সকল ট্রান্সমিশনের রুট দিয়ে ঢুকলো, তারপরে এরা কী করে, এরা হচ্ছে মেইনলি ওই যে বললাম যে স্পাইক্সের মাধ্যমে আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের, এয়ারওয়ে ট্র্যাক্ট বা লাঙে হচ্ছে এটা বাইন্ড করে। তো বাইন্ড করার পরে সিমটমস ডেভেলপ করবে, এবং দেখা যায় 2 থেকে 12 দিনের মধ্যে এটা সিমটমস ডেভেলপ করতে পারে ইনকিউবেশন পিরিয়ডের পরেই। এবং সিমটমস
সাধারণত কী করে যে আমাদের যেই সেলে বা এয়ারওয়ের যে সেলগুলো আছে এগুলোকে ডাইরেক্টলি ড্যামেজ করবে, এয়ারওয়ে লাঙের সেলগুলোকে, এবং এর ফলে একটা ইমিউন রেসপন্স তৈরি হবে। কারণ যখনই ড্যামেজ করতে যাবে যেহেতু বডির যে ইমিউন সিস্টেম ওগুলো একটা রেসপন্স তৈরি করতে যাবে, এর ফলে ওই এয়ারওয়েতে একটা ইরিটেশন তৈরি হবে, এবং ইরিটেশনের কারণে গলা ব্যথা হবে, সর থ্রোট হবে, কাফ হবে, এবং দেখা যাবে যে রানি নোজ অর্থাৎ সর্দি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে এখানে মেনলি ড্রাই কাফ পাওয়া যায়, হ্যাঁ, প্রোডাক্টিভ কাফ না, ড্রাই কাফটা মেনলি করোনাতে কিন্তু হয়। যেমন সিওপিডি, অ্যাজমা, এগুলোতে কিন্তু প্রোডাক্টিভ কাফ হইতে পারে, দেখা এখানে ড্রাই কাফ হয়। আচ্ছা, তো এর ফলে কি ইমিউন রেসপন্স যখন হইলো যে আচ্ছা বডি সেলকে ড্যামেজ করতেছে, এয়ারওয়ের সেলসকে ড্যামেজ করতেছে, ফলে আমার বডির ইমিউন সিস্টেম লিম্ফোসাইট বা বিভিন্ন ইমিউন রেসপন্স এখানে তৈরি হবে। সো তার ফলে কী হবে, এখানে বিভিন্ন সাইটোকাইন্স রিলিজ হবে। তো এই সাইটোকাইন্সগুলো আবার কী করে, এই সাইটোকাইন্সগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইলনেস ক্রিয়েট করতে দেয়। যেমন এরা হচ্ছে ফিভার অর্থাৎ জ্বর করবে, ফ্যাটিক করতে পারে, দুর্বলতা, মাসেল ব্যথা, মাইলজিয়া যেটা, তারপরে মাথা ব্যথা, ক্ষুধা মন্দা বা ক্ষুধা লাগে না, খাবারে অরুচি ক্রিয়েট করা। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং দেখা যায় 80% ক্ষেত্রে কোনো হসপিটালাইজেশনেরই দরকার হয় না, পার্সন নিজে নিজে জাস্ট একটু প্রপারলি মানে কৌশল মেনটেন করে কিন্তু সুস্থ হয়ে যাইতে পারে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় মানে দেখা যায় যে যারা সিরিয়াস ইলনেস ডেভেলপ করে তাদের ওইটা পরবর্তীতে মানে নিউমোনিয়াতে কনভার্ট হয় আর কি, নিউমোনিয়াতে কনভার্টেড হয়ে যায়। এবং সিমটমসের মধ্যে দেখা যায় কী কী সিমটমস পাওয়া যায়, সিমটমসের মধ্যে জ্বর হইতে পারে, হাই টেম্পারেচারের জ্বর, এবং কন্টিনিউয়াস কাফ, ড্রাই কাফ, কাফিং ফর মোর দ্যান অ্যান আওয়ার অর 3 or more কাফিং এপিসোডস ইন 24 hours, অর্থাৎ অনেক কাফ থাকবে এখানে, কন্টিনিউয়াস একটা কাফ থাকবে। এবং মানে এখানে দেখা যাবে যে লস অর চেঞ্জ টু সেন্স অফ স্মেল অর টেস্ট, অর্থাৎ যেহেতু রানি নোজ থাকে, মানে আমরা ঠান্ডা লাগলে জানি খাবারের টেস্ট ঠিক করে আমরা পাই না, স্মেল ঠিক করে পাই না, তো সেই ঘটনাগুলো এখানে ঘটবে। আদার সিমটমসের মধ্যে এইগুলো থাকতে পারে, সর থ্রোট, গলা ব্যথা, হেডেক, মাথা ব্যথা, মাসেল ব্যথা, তারপরে ডায়রিয়া, ভমিটিং, এগুলো কিন্তু হইতে পারে। এক পার্সনের ক্ষেত্রে একটা ম্যানিফেস্টেশন হইতে পারে। এবং যারা কোভিড-19 রিস্কে মেনলি ওল্ডার পিপল, যারা আমরা দেখছি অনেক ওল্ড পিপল কিন্তু মারা গেছে, কারণ মেনলি তাদের এমনিতে অনেক ইলনেস ছিল, তার পাশাপাশি কোভিড-19 কিন্তু একটা কন্ট্রিবিউশন এখানে মেক করছে। পাশাপাশি দেখো যাদের লাং রিলেটেড ডিজিজ আছে, যেমন টিউবারকুলোসিস, অ্যাজমা, এদের ক্ষেত্রে আরও এটা ডেঞ্জারাস, বা হার্টের ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, কিডনি লিভার ডিজিজ ছিল, তাদের ক্ষেত্রে এটা আরও মারাত্মক ভূমিকা পালন করছে। এবং যাদের ওয়েট অনেক বেশি ছিল, ওভারওয়েট, অবেস ছিল অনেক যারা, এবং যারা ম্যান ছিল, আমরা দেখছি যে পুরুষ কিন্তু বেশি মরছে মহিলার থেকে, সো ম্যানদের বেশি প্রবলেম হয়েছে। এবং কমপ্লিকেশন হিসেবে এরা কী কী কোভিড-19 কী কী ঘটাইতে পারছে, এরা হচ্ছে গিয়ে ভেনাস থ্রোম্বো এম্বোলিজম করছে, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে গিয়ে নিউরোলজিক্যাল প্রবলেমস করছে, ব্লাড ক্লটিং ফেলার করছে, মানে কোয়াগুলেশন ঠিকভাবে হয় নাই ব্লাড, ঠিক আছে, ব্লিডিং টেন্ডেন্সি, এর ফলে কী হয়, কোয়াগুলেশন যদি ঠিকঠাক ব্লাড না হয় তাহলে কী হবে, বেশি বেশি ব্লিডিং টেন্ডেন্সি থাকবে। এবং রেসপিরেটরি ফেলার, মাল্টিপল অর্গান ফেলার, সেপটিক শক, মানে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের কারণে যখন শক হয় তখন সেটাকে আমরা বলি সেপটিক শক, এবং হার্ট, লিভার, কিডনি ফেলার, তাসি। সো এই প্রবলেমগুলো এখন কীভাবে আমরা করোনা ভাইরাসকে ডায়াগনোসিস করবো, সাধারণত আমরা মনে রাখবো যে পিসিআর, এটা খুবই ইম্পর্টেন্ট। যে অ্যাকচুয়ালি যদি বলে কোভিড-19 কীভাবে ডায়াগনোসিস করা হয়েছে, আসলে হচ্ছে পিসিআর, পলিমার চেইন রিয়াকশনের মাধ্যমে, এটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। তা বাদেও কোভিড-19 অ্যান্টিজেন টেস্ট, মানে এই ভাইরাসটার মানে অ্যান্টিজেনের একটা টেস্ট আছে, পাশাপাশি ওই ভাইরাসটার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে ওই অ্যান্টিবডি টেস্ট করেও কিন্তু ডায়াগনোসিস করা যায়, বাট সব থেকে ইম্পর্টেন্ট পিসিআর, ঠিক আছে। তো পিসিআরের মাধ্যমে কীভাবে করা হয়েছে সেটা তো এক্সপ্লেন করবো না আমি, জাস্ট আমি যেটা বলবো যে কী কী স্যাম্পল বা স্পেসিমেন নেওয়ার মাধ্যমে এই টেস্টটা করা হইতো পিসিআরের মাধ্যমে। তো মেনলি এখানে নেজাল, অরোফেরেঞ্জিয়াল যে সোয়াব আছে, এখান থেকে বিভিন্ন সোয়াব কালেক্ট করে মেনলি টেস্ট করা হইতো। স্পুটাম কালেকশন, তারপরে স্টুল কালেকশন, স্টুল সাধারণত জেনারেলি কালেক্ট করা হইতো না, মেনলি এই ফার্স্ট দুইটা, হ্যাঁ, মেনলি নেজাল অ্যান্ড অরোফেরেঞ্জিয়াল সোয়াব, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে মানে পিসিআর হচ্ছে 60 থেকে 80% সেন্সিটিভ কিন্তু ছিল, সো ভালোই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। এবং যদি আরটিপিসিআর যেটা মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর যেটা পলিমার চেইন রিয়াকশন, এটা কিন্তু মানে যদি এমন হয় যে আচ্ছা পিসিআর করা হয়েছে, আরটিপিসিআর করা হয়েছে এবং দেখা গেছে রেজাল্ট নেগেটিভ আসছে, তো আমি তখনই বলে দিতে পারবো না যে আচ্ছা পার্সেন্টের কোভিড-19 নাই, ঠিক আছে। যদি আমরা এটা হয় যে পার্সেন্টের আমি জাস্ট একটা নাইজোফেরিঞ্জিয়াল সোয়াব নিছি এবং পার্সেন্টের ডিজিজ হপায় আর্লি কোর্সে আছে, হপায় শুরু হবে বা ভাইরাসটা হপায় ঢুকছে, সো সেই টাইমে যদি নেগেটিভও হয় তারপর আমি এক্সক্লুড করতে পারবো না যে করোনা ভাইরাস হয়নি, ঠিক আছে। যদি মানে আরটিপিসিআর নেগেটিভ হয়, তারপর যদি আমার সাসপিশন থাকে, যে সন্দেহ থাকে যে আচ্ছা তার ভাইরাসটা থাকতে পারে, তাহলে কী হবে, তার আইসোলেশন করতে হবে এবং আবারও রিস্যাম্পল করতে হবে, মানে নতুন করে স্যাম্পল নিয়ে আবারও টেস্ট করতে হবে। কারণ আমরা জানছি পিসিআর কিন্তু 100% সেন্সিটিভ না, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন আসলে কী কী স্যাম্পল কালেক্ট করতে হবে সেগুলো আমি বলে আসছি। আর অ্যান্টিজেন টেস্ট করা যাইতে পারে এবং এটা খুবই র্যাপিড একটা টেস্ট,
এটা হচ্ছে 15 মিনিটের মধ্যেই কিন্তু অলমোস্ট করা যায়। আচ্ছা, তারপরে অ্যান্টিবডি টেস্টও আছে কিন্তু এটাও দেখা যায় যে 30 মিনিটের মধ্যে রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। তবে পিসিআরটাই বেটার। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশনকে ডায়াগনোসিস করতে হেল্প করতে পারে। কোভিড-19 অ্যাকচুয়ালি যখন শুরু হলো এটার জন্য আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট ছিল না। যদি মাইল্ড কেসেস থাকে তাহলে হোমে আইসোলেটেড থাকতে হবে এবং পেশেন্টের অনেক বেশি পানি খাইতে বলা হইতো, প্যারাসিটামল অথবা আইবোপ্রুফেন ফিভার আর পেনের জন্য, মানে ফিভারের জন্য প্যারাসিটামল আর পেনের জন্য আইবোপ্রুফেন। তারপর হচ্ছে মানে খাওয়া দাওয়া ঠিকভাবে করা, রেস্ট নেওয়া ঠিকভাবে, এবং যদি পার্সন ব্রিদিং বা শ্বাসকষ্ট হয় তাহলে ইমিডিয়েটলি নিয়ারেস্ট হেলথ ফ্যাসিলিটিতে গিয়ে নিজের এই প্রবলেমটা দূর করার জন্য মাস্ক ব্যবহার করা, কারণ তাদের মাউথ আর নোজ কাভার করে রাখতে হবে যাতে করে অন্য কারো না ছড়াইতে পারে। এই বিষয়গুলো পাশাপাশি সাপোর্টিভ যে কেয়ারগুলো আছে, যে প্রবলেম হবে ওই প্রবলেমগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া, ঠিক আছে। আর পাশাপাশি এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে প্যারাসিটামল বেশি প্রেফার্ড নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি যে ড্রাগ আছে এনএসআইডি এগুলোর বদলে, কারণ পেন কিলার নিলে অনেক ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। এবং কাফ সাপ্রেসেন্ট যেমন হচ্ছে কোডেইন কন্টেনিং কাফ মিক্সচার্স কিন্তু এটাও কিন্তু নেওয়া উচিত হবে না। আচ্ছা যাই হোক, এখানে আরও বেশ কিছু কথা লেগেছে ওইগুলো আমরা দেখতে পারি। এবং এখানে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ যেমন হচ্ছে রেটোনাভির, এটা কিন্তু দেওয়া হইতো যে অ্যান্টিভাইরাল ড্রাগ, যদিও এটা একেবারে 100% কিওর করে দিতে এরকম না, বাট এগুলা নেওয়া যাইতে পারতো, যে রেটোনাভির, তারপরে রিভাভিরিন, রেমডিসিভির, হ্যাঁ, ক্লোরোকুইন এটাও কিন্তু নেওয়া হইতো। তারপর পাশাপাশি হাইডোজ আইভি ভিটামিন সি, ঠিক আছে। তারপর হচ্ছে সেরাম অ্যান্টিবডিস অফ রিকভার্ড পেশেন্ট, যারা রিকভার্ড অলরেডি হয়ে গেছে তাদের অ্যান্টিবডি। প্রিভেনশন কীভাবে করতে পারি, আসলে যেভাবে ছড়ায় ওই জিনিসগুলো আমরা একটু জাস্ট অ্যাভয়েড করবো, তাহলেই এগুলো তোমরা সবাই জানো যে ওয়াশ হ্যান্ড, ঠিকভাবে হাত ধোও, স্যানিটাইজার ইউজ করো, সেই বিষয়গুলো সবাই জানো, সেইগুলো নিয়ে আমি আর কথা বলবো না। এখন আসলে কোয়ারেন্টাইন আর হচ্ছে গিয়ে আইসোলেশন, এই দুটো নিয়ে একটু কথা বলবো। যে কোয়ারেন্টাইন সাধারণত 14 দিনের একটা পিরিয়ড, এবং এক্ষেত্রে দেখা যায় যে তাদের বাসা থেকে যাওয়া নিষেধ, মানে নিজের বাসাতেই থাকতেছে এবং বাসা থেকে বেরো হবে না এরকম। এবং এখানে পার্সনটার যে সিমটমস সেটা মনিটর করা হয়। মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে একজন পার্সন একটা এরিয়া থেকে, আমি সাসপেক্ট করতেছি যে সে যে এরিয়া থেকে আসছে বা সে যে এরিয়াতে ছিল এতদিন, ওই জায়গায় কোভিডের একটা মানে মানে ম্যানিফেস্টেশন ছিল, যে ওইখানে অনেক কোভিড ছিল, সো ওইখান থেকে আসছে। এখন তার মধ্যে যে সাইন সিমটমস নাও থাকে তার 14 দিনের কোয়ারেন্টাইনে থাকা লাগবে। এই 14 দিন আমি তারকে মনিটর করবো, যেহেতু ইনকিউবেশন পিরিয়ড আমরা কী জানি যে 2 থেকে 14 দিন বা 12 দিনের মতো, সেই মাঝে আমি তার কোনো সাইন সিমটমস অ্যাপেয়ার করে কিনা এই জিনিসটা আমি একটু দেখবো। তো যদি না করে, যদি সে ঠিকঠাক থাকে তাহলে ওকে, দ্যাটস ফাইন। 14 দিনের কোয়ারেন্টাইনের পরে আমি তাকে মানে তাকে টেস্ট করার পরে তার যদি নেগেটিভ হয় তাহলে ঠিক আছে, তাহলে তার সে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আর আইসোলেশন মানে হচ্ছে স্পেশালি হোম আইসোলেশনের কথা যদি বলি, যদি এমন হয় যে পার্সনটার সিমটমস আছে, মানে কোভিড-19 সিমটমস অলরেডি আছে, মানে কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কি সিমটমস থাকতে হবে এরকম না, মানে সিমটমস নাই, কোয়ারেন্টাইন মানে সিমটমস নাই পার্সনটার, বাট পার্সনটাকে স্টিল আমি মনিটর করতেছি, কারণ সে এমন কোনো জায়গা থেকে আসছে যেখানে আসলে কোভিড ছিল। সো এই আর আইসোলেশন মানে তার অলরেডি সিমটমস আছে, হয়তো মাইল্ড সিমটমস, কারণ যদি অনেক সিভিয়ার সিমটমস থাকতো তাহলে তো হসপিটালাইজ করতাম, কিন্তু তার মাইল্ড সিমটমস, এখন সে হোম আইসোলেশনে থাকতে পারে। আইসোলেশনে থাকা, এবং দেখা যায় যে অ্যাটলিস্ট 7 দিন, এবং পার্সনের ততদিন পর্যন্ত সে আইসোলেশন থাকবে যতদিন পর্যন্ত তার কোনো সিমটমস থাকতেছে না। এই টাইমটাতে সে অবশ্যই বাসায় বসে যে বেসিক ট্রিটমেন্টগুলো, ওই ট্রিটমেন্টগুলো নিতে থাকবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ফার্স্টের দিকে কিন্তু ভ্যাকসিন তৈরি করতে অনেক টাইম লেগে গেছিলো, এবং অনেকগুলো ভ্যাকসিন কিন্তু এখানে পরবর্তীতে ক্রিয়েট হয়েছে। এবং আমরা মনে রাখবো যে এই ভ্যাকসিনটাতে মেইনলি যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। এই জন্য এটাকে এমআরএনএ ভ্যাকসিনও বলা হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এখানে বিভিন্ন ভ্যাকসিন কিন্তু তৈরি হয়েছিল, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, এরকম বিভিন্ন ভ্যাকসিন কিন্তু তৈরি হয়েছে। এবং এখানে কিন্তু আর জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন নামে একটা ভ্যাকসিন ছিল, যেটা হচ্ছে মেনলি একটা কোভিড ভাইরাস, মানে কোভিড ভাইরাসই কন্টেন করছে। বাট আমাদের যে এই মডার্না, ফাইজার, এগুলো কিন্তু মেনলি ভাইরাসের যে এমআরএনএটা ছিল, আরএনএ জিনোম, সেটা কন্টেন করে বানানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে যেগুলো ওই যে আমরা লাইভ ভ্যাকসিনের ভ্যাকসিন, কিল ভ্যাকসিনের কথা বলছিলাম, ওইগুলো কী করে, এগুলো ইমিউন রেসপন্সকে ট্রিগার করতে এরা কী করে, মানে বডির মধ্যে উইকেন্ড, মানে ভাইরাসটাই দিয়ে দেয়। আমরা বলছিলাম না পোলিও ভ্যাকসিন, মানে ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা মানে এগুলো কী করে বডির মধ্যে কিন্তু ওই পোলিও ভাইরাসই দিয়ে দেয়, জাস্ট একটু উইকেন্ড ফর্মে, মানে ল্যাবরেটরিতে একটু মানে ওটাকে একটু উইকেন্ড বানায় যাতে বডিতে তেমন কোনো ইম্প্যাক্ট না করতে পারে, বাট বডিতে ইমিউন রেসপন্সটা যাতে ওই ভাইরাসের বিরুদ্ধে, এই জন্য ওই ভাইরাসটাই ভ্যাকসিন আকারে দেয়। কিন্তু এটাতে কী হয়, এটাতে আবার রিইনফেকশনের চান্স থাকে, ইনফেকশন হওয়ার চান্স থাকে, বেশি ইনফেকশন। এই জন্য এই এমআরএনএ ভ্যাকসিনটা যে কাজটা করে, এটা আমাদের সেলকে টিচ করে, শিখায় যে কীভাবে প্রোটিন তৈরি করতে হয়, ঠিক আছে, যেটা আমাদের ইমিউন রেসপন্সকে ত্বরান্বিত করতে পারে। মানে এটা কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং ইমিউন রেসপন্স তৈরি করে, যেটা বডিতে অ্যান্টিবডি তৈরি করে,
এবং সেই অ্যান্টিবডিটা পরবর্তীতে আমাদের ভাইরাস থেকে কিন্তু রক্ষা করে। সো এই জন্য mRNA ভ্যাকসিন কিন্তু অনেক মানে মডার্ন একটা ভ্যাকসিন, ভালো একটা ভ্যাকসিন। এবং সেন্সিটিভিটির কথা যদি বলি, ফাইজার যে ভ্যাকসিন সেটার এফিকেসি হচ্ছে 95% ছিল, মডার্না ভ্যাকসিনের সেন্সিটিভিটি 94% ছিল, জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন যেটা এটার এফিকেসি 72% ছিল। সো এরকম বিভিন্ন পার্সেন্টেজ আমরা জানি। অ্যাস্ট্রোজেনেকা ছিল, আরও বিভিন্ন ভ্যাকসিন ছিল, সেগুলো আমরা নাম মনে রাখলে ভালো। আর সাইড ইফেক্ট কী ছিল কোভিড-19 ভ্যাকসিনের? সাইড ইফেক্ট বলতে বিভিন্ন সাইড ইফেক্ট, যেমন লোকাল ইনফ্লামেশন, সিস্টেমিক ইনফ্লামেশনের মধ্যে ফিভার, মাসেল এক্স, হেডেক, ফ্যাটিক, এগুলো হইতে দেখা গেছে। কারো ক্ষেত্রে দেখা গেছে হয়েছে, কারো ক্ষেত্রে হয়নি। সো পার্সন টু পার্সন ভ্যারি করছে।